নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ শরীরটা খুব খারাপ, জ্বর, সর্দি, কাশি এবং খুসখুসে কাশি থাকলে যেহেতু কথা বলে ভিডিওটা করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেকটা কথা, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন এবং আপনারা পাশে থাকলে এই কাজে আমি এগিয়ে যেতে সাহায্য পাবো। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যাই অনুষ্ঠান করি না কেন, ভালো মন্দ সব আপনাদের উপরে বিচার, আপনারাই বিচার করবেন। ভুল হলে ভুল ধরিয়ে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। ভুল যদি কিছু বলে থাকি অবশ্যই নতমস্তকে ক্ষমা চেয়ে নেব। এবং কারো মনে আঘাত দেওয়া বা যে কোনো পার্টি হোক, কারো পার্টির বিরোধিতা, মিথ্যা কথা বলে এরকম আচরণের নয়। যেটা ঘটছে, যেটা দেখছি, যেটা সংবাদ মাধ্যমে চর্চিত হচ্ছে, মানুষের মধ্যে চর্চিত হচ্ছে, মানুষের মনের কথাই আমি তুলে ধরি। ভালো মন্দ এবং সঠিক বেঠিক আপনারা বিচার করে কমেন্টের মাধ্যমে অবশ্যই রিপ্লাই দেবেন, তাহলে উৎসাহিত হয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে পারবো। যাই হোক, অনেক কথা বললাম, ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে এসেছি, কেননা কাশিটি এখনো ঠিক হয়নি পুরোদমে। আজকের অনুষ্ঠানটি হলো ভারতীয় জাহাজ, পণ্যবাহী জাহাজই, কিন্তু যদিও পণ্য ছিল না বা তেল ছিল না, আপনারা জানেন, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে দেখেছেন, আমেরিকান সেনা হামলা করে মিসাইল ছেড়ে সেই জাহাজকে ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। তাতে 24 জন নাবিক ছিলেন ভারতীয়, তারা প্রাণে বেঁচে গেছেন। এই প্রাণে কিভাবে বাঁচলেন? একটি মুসলিম কান্ট্রি, ওমান দেশ, তাদের সহযোগিতায় তাদের সেনারা হেলিকপ্টার নিয়ে এসে প্রত্যেকটি মানুষকে সমুদ্র থেকে তুলে নিরাপদ আশ্রয় এবং তাদের সুরক্ষা দিয়েছেন। আমরা এই দেশে, আমার সরকার হিন্দু মুসলিম চলছে তখন এই ভারতীয় নাগরিককে যারা বাঁচিয়েছেন এই বিপদের মুখ থেকে, 24টি প্রাণ যারা উদ্ধার করে সাহায্য করেছেন, তারা কিন্তু একটি মুসলিম কান্ট্রি। এতে গেল সেই নিয়ে অনুষ্ঠান। তার আগে একটা বলে রাখি একটি কথা, এখন এমন একটা পরিস্থিতি চলছে, সবাই একটি আতঙ্কের মধ্যে চলছে। কেউ গণতান্ত্রিক দেশে থেকে গণতান্ত্রিক ভাবে যে সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এরকম ব্যাপার বলতেও ভয় পাচ্ছে। কারণ একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ সেটা আমরা লক্ষ্য করছি, সমাজের চলছি ফিরছি, মানুষের মুখে শুনছি। আশা করি সরকারও দৃষ্টিপাত করবেন এবং যত দ্রুত এই সমস্যার সমাধান করবেন। দেখুন, সবাই যে খারাপ ছিল তৃণমূলে, সব একটা যে কোনো দলেই সবাই যে চোর হয় তা নয়, করে কেউ ভোগে সবাই, এটা ঠিকই। কিন্তু যা দেখছি সংবাদ মাধ্যমের, আজকেরই দেখলাম একটি ভিডিওতে একটি স্কুল মাস্টারকে মহিলারা জুতোর মালা পরিয়ে তাকে হেনস্থ করছে। কারণ তিনি বলছেন, আমার কি এটাই অপরাধ, আমি তৃণমূল করতাম? ভাবতে পারেন। এবং এই ধরনের হেনস্থা অনেকেই হচ্ছে গ্রাম বাংলাতে। কেউ হয়তো কাউকে দিয়ে একটা কাজ করিয়েছেন, 10,000 টাকা দিয়ে তাকে, ভাই তোমাকে এই অর্থটা দিচ্ছি, তুমি আমার এই কাজটা করে দাও। এবং ক্ষমতায় এসে 1 ঘন্টার এই আবির মেখে গেরুয়া সেজে এখন তারা বড় বিজেপি হয়ে গেছেন এবং তারা গিয়ে চড়াও হচ্ছেন, নির্যাতন করছেন। সেই 10,000 টাকার বিনিময়ে গিয়ে 10 লাখ 5 লাখ দাবি করছেন। এই ধরনের হেনস্থা চলছে সারা বাংলা জুড়ে। তার মধ্যে হকার উৎসবে বহু মানুষ বেকার হয়ে গেছেন। এবং এই চোর চোর স্লোগান, ভালো মানুষ খারাপ মানুষ দেখছেন না, যারাই তৃণমূল করতেন সবাই কি চোর, সবাই কি ডাকাত, সবাই কি খুনি। আর এই মজাটা শুধু যে নব্য বিজেপি শুধু নিচ্ছেন বা পুরাতন বিজেপি নিচ্ছেন তা নয়, তার মাধ্যমে সিপিএমরাও নিচ্ছেন। সিপিএমরাও কথায় কথায় তৃণমূলকে চোর 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 বলছেন। তবে একটা কথা তার বলি, পুরোনো কথা কিছু না বললে নাই। 34 বছর আপনারা রাজত্ব করে দিয়ে যাচ্ছেন এই সিপিএম নামক দলটি। আপনাদের নামে এমন কোনো রেকর্ড ছিল না যে নেই। নারী ধর্ষণ থেকে শুরু করে, শ্লীলতাহানি থেকে শুরু করে, কোন মার্ডার, রাহাজানি, লুটপাট, চাকরি চুরি। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, আপনাদের সময় হকার উৎসব হয়েছে, হয়নি এরকমের ব্যাপার না, হয়েছে। কর্মসংস্থান হারিয়েছে, বহু কারখানা গেটে তালা লেগে গেছে, যা আজও খোলেনি। রেকর্ড বলছে 77,000 কারখানা বন্ধ হয়ে গেছে আপনাদের আমলে। তা সাধু সাজার কিন্তু একটা সীমা আছে। আপনারাও আজকে সুরে সুর মেলাচ্ছেন, আপনারা কিন্তু সাধু নয়। আপনাদের রেকর্ডটাও আমাদের কাছে রয়েছে। বামতলা, মরিচঝাপি, বিজন সেতু, নেতাই, বরবেতা, কেশপুর, নানুর, এগুলো মানুষ ভোলেনি। তবেই কিন্তু আপনাদেরকে দূরে ঠেলে দিয়েছে মানুষ। আপনারা যে কতটা জনদরদি ছিলেন, মানুষের বাড়িতে গিয়ে বলতেন, গরিবের দল, সাধারণ মানুষের দল, কৌটনারিয়া অর্থ সাহায্য করতেন, কোটি কোটি টাকা কালেকশন করতেন। তখনকার দিনে কম্পিউটার ঢুকতে দেননি, কর্মসংস্থানের 12টা বাজিয়ে দিয়েছিলেন। এবং তখন যদি কম্পিউটার থাকতো তাহলে আপনাদের নামে হয়তো হেডলিস্টে থাকতো চুরির রেকর্ড।
কেননা রেকর্ড তো তখন খাতা কলমে ছিল, সেই খাতা কলম জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই সে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তাই আপনাদের ব্যাপারটা কিন্তু হয়তো এখন নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে 14-18 বছর ভোট দিচ্ছে তারা রাজনীতিটা জানতো না যে আপনারা 77 সালের পর থেকে আপনারা কিভাবে রাজত্ব করেছেন, আপনারা কি করেছেন। তাই আপনাদের ইতিহাস কিন্তু আমাদের মতো মানুষরা ভুলেনি, তবেই আপনাদেরকে নিঃস্ব করে দিয়েছিল এবং কোনো একটা কারণবশত আপনারা এবার একটা খাতা খুলতে পেরেছেন, তাও কিন্তু একটা সেখানে এমনই একটা বিভাজন দাঁড়িয়েছিল, তার ফলে আপনারা জিততে পেরেছেন। না হলে সারা বাংলায় আপনারা জিততে পারতেন না, বিধানসভায় আপনাদের কোনো প্রার্থী থাকতো না। তাই সেই বুঝে কথা বলবেন, বলার একটা সীমা রাখবেন, না হলে আপনাদের নিয়েও আমরা এই সিপিএমকে নিয়েও কিন্তু পুরোনো রেকর্ড ধরে ভিডিও করব। আর ভাববেন না যে আমার ফ্যামিলিতে কেউ সিপিএম ছিল না, এটাও বলছি। আমার নিজের কাকা কিন্তু এলসি ছিল, সেটাও বলছি। কিন্তু নিজের কাকা এলসি থাকতেও তাকে কিন্তু সমর্থন করতাম না, তারও অনেক ইতিহাস জানি। যাই হোক, এটা গেল এক ধরনের কথা। কিন্তু এই যে ভারতীয় জাহাজটি আজকের হরমুজ প্রণালীতে ধ্বংস করে দেওয়া হলো, আমেরিকান সেনারা ধ্বংস করলো, আমেরিকা ধ্বংস করলো, তা নিয়ে কিন্তু মিডিয়া 1 ঘন্টার অনুষ্ঠান বড় বড় চ্যানেলে হচ্ছে না, বা তা নিয়ে তোলপাড় হচ্ছে না। হচ্ছে কোথায় তৃণমূল, কোথায় 10,000 খেয়েছে, কোথায় 10 লাখ খেয়েছে, এই নিয়ে। তাই সবার কাছে, দেশবাসীর কাছে করজোর করে এই প্রশ্নগুলো রাখতে চাই, আপনারাই উত্তর দেবেন। 15 লক্ষ কোটি টাকা স্ক্যাম হয়ে গেল, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। অযোধ্যা রাম মন্দির থেকে দানপত্র যে অর্থ 7 কোটি কোথায় চলে গেল, সেটা নিয়ে কোনো মানুষের কোনো মন্তব্য নেই। দ্বিতীয় কথা, আজকে 12 বছরে 2 কোটি চাকরি হলে 24 কোটি চাকরি হয়, সেটা কোথায় গেল তা নিয়ে কোনো কথা নেই। বা এই যে এত বড় কেলেঙ্কারি হলো, নিট পরীক্ষায় পেপার লিক হলো, এতদিন ধরে নিট পরীক্ষায় হচ্ছে না, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে, সে নিয়ে কোনো মন্তব্য নেই। তাই আপনাদের মন্তব্য কি, আপনারা কি শুধু তৃণমূলই কি একটা রাজনৈতিক দল ছিল? আরে তৃণমূলকে তো আপনারা জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বদলার আগুনে এমন গেছে যে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরও আজকে নির্যাতিত হচ্ছে। কাউকে জুতোর মালা পরাচ্ছেন, কাউকে কোমরে দড়ি বেঁধে হাঁটাচ্ছেন, কাউকে জেল, পুলিশ, থানা সবই চলছে। তৃণমূল শেষ। তৃণমূলকে বাদের খাতায় দিয়ে বলুন। দেশের কথা বলছি, যারা এত দেশপ্রেমী, যারা ভারত মাতা কি জয় বলে, তারা দেশের সম্বন্ধে কি এই নিয়ে কোনো বাইট নেই, প্রধানমন্ত্রী এর কোনো বক্তব্য নেই, আমার রাষ্ট্রনায়কের মুখে কোনো কথা নেই, রাষ্ট্রপতিরও কোনো কথা নেই, আমরা কিছুই জানতে পারছি না দেশে, অথচ এত বড় বড় অঘটন ঘটে যাচ্ছে, তা নিয়ে কোনো ভক্তদের মুখে কোনো কথা নেই। আরে এটা তো একটা বাংলা, যেখানে 2.5 লক্ষ সেনা ব্যবহার হয়েছে একটা ইলেকশনে, অথচ সেই দেশেরই একটি হরমুজ প্রণালীতে জাহাজে মিসাইল ছাড়লো আজকের আমেরিকা। যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কাছে পরিচয় দেয় যে মোদিজির ঘনিষ্ঠ বন্ধু, মোদিজির ঘনিষ্ঠ বন্ধু, অথচ মোদিজি কি ঠেট ধমকি দিচ্ছেন যে এতদিন ভারত লুটেছে আমেরিকা থেকে, এবার মোদিজিকে দিয়ে এবার আমেরিকা লুটবে ভারতের অর্থ। যেখানে আজকে ডলার দাম প্রায় 98 টাকার ছুঁই হয়ে গেছে। যখন শেষ এর পূর্বে কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন, তখন 59 টাকা ছিল, সেখান থেকে এখন চলে গেছেন কোথায় না 98 টাকা। সে নিয়ে কোনো কথা নেই, অথচ বলছে যে মোদিজির এই 12 সাল নাগাদ স্বর্ণযুগ। তো স্বর্ণযুগ যদি হয়ে থাকে, সেখানে পেপার লিক, এত কোটি কোটি টাকার স্ক্যাম করে একজন বিদেশ চলে গেল, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা হচ্ছে, সেনা মূল্য বুলামায়, পেহেলগাঁও ঘটল, অথচ আমেরিকার বিরুদ্ধে একটি কথা নেই। যে আমেরিকার আজকে পাকিস্তান যখন আমাদের পেহেলগাঁও ঘটালো, তখন যখন অপারেশন সিন্দুর করতে গেল, সেখানে আমেরিকা আঙুল তুলে বলে দিল যুদ্ধ ঘোষণা শেষ করো, এখানে বন্ধ করো, বন্ধ করতে বাধ্য হয়ে গেল। তা নিয়ে মোদিজির কোনো প্রতিবাদ নেই, বা আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো নেতার মুখে প্রতিবাদী ভাষা নেই যে কেন আমরা আমেরিকার কাছে মাথা নত করবো। কি এমন দায় ঠেকা পড়েছে আমাদের যে আমেরিকার কথা উঠতে হবে, বসতে হবে? আমেরিকা বলছে আমার থেকে তেল নিতে হবে, তার থেকেই নিতে হবে। আমাদের পুরনো বন্ধু রাশিয়া, তার থেকে আমরা কিনতে পারবো না, অথচ আমেরিকার থেকে যদি তেল আসে, সেই তেলটা মিনিমাম 35 দিন লাগে আসতে, অথচ ইরান থেকে 4 দিনে আমার দেশে তেল পৌঁছে যেত, সস্তা পেতাম, সেখান থেকে নিতে পারবো না। সেই ইরানের সাথে যুদ্ধ করে বসে আছেন আজকে মোদিজি, তার সুরে সুর মেলাতে হচ্ছে। কি হচ্ছে ভারতবর্ষ তো এইভাবে তলানিতে ঠেকে যাচ্ছে। তা নিয়ে কারণ শুধু রাজ্য নিয়ে ভাবছি, দেশটা নিয়েও তো ভাবতে হবে। আপনারা কি বলেন? আপনাদের মতামত কি? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি সঠিক বলছি না আমি ভুল বলছি, না আমার অজানা, আমি এমন কোনো ব্যক্তি নয় সব জানতা হরিদাস, তা নয়। আপনারা শিক্ষিত সমাজের, সুশীল সমাজের মানুষ, যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার ভুল ধরিয়ে দেবেন, কোথায় আমি ভুল বললাম এবং না সঠিক বললাম সেটাও বলবেন। এবং আমার দেশের পরিস্থিতি আজকে যে এইগুলো জায়গায় পৌঁছে যাচ্ছে, কেন মোদিজি চুপ, কেন মোদিজি এর বিরুদ্ধে হুক্কার তুলছে না? দেখুন, নেহেরু, ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসকে নিয়ে যখনই আমার দেশের প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখেন, তাদের বিরোধিতা করে, তাদের আমল তুলে। তাহলে একটা কথা বলি, যখন
বাংলাদেশ দখল করতে চেয়েছিল পাকিস্তান, আপনারা জানেন 70-69 থেকে 71 সাল অব্দি যে ঝামেলা চলছিল, তখন যখন 71 সালে যুদ্ধ শেষ করে বাংলাদেশ গঠিত করে, সেটা কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী তৎকালীন ছিলেন ইন্দিরাজি, এবং এই ইন্দিরাজির সেনা পাঠিয়ে পাকিস্তানি সোলজারকে 99,000 সোলজারকে আটক করেছিল, যা ভারতীয় জেলে আটকে রেখে দিয়েছিল তাদেরকে। তারপরে শর্তাবলী দিয়ে বাংলাদেশ স্বাধীন করে তারপর তাদেরকে মুক্তি দিয়েছিলেন। পিছনে অনেক কিছু ঘটে গেছে 99-এর কাছে, সেখানে যে 1,10,000 ছিল না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা গেল এক কথা। কিন্তু তখন কিন্তু এই আমেরিকা এই পাকিস্তান ছিল এবং পাকিস্তানের মদতদাতা ছিল, পাকিস্তানের পক্ষপাতিত্ব ছিল। কিন্তু ইন্দিরাজি তখন কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে হুক্কার দিয়েছিল যে কোনো মতে আপনার কথা শুনবো না, আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং পাকিস্তানের বিরোধিতা করবো এবং বাংলাদেশ গঠন করব, এবং করেও দেখিয়েছেন। তাই তাকে কিন্তু ভারত মাতা বলেছেন বহু মানুষ, এবং তার যখন মৃত্যু ঘটে ভারতবাসী চোখে অশ্রু ঝরেছে। তাই এই এখন যে পরিস্থিতি চলছে সারা দেশব্যাপী এবং যেভাবে সারা বাংলাব্যাপী হেনস্থা হচ্ছে এবং সবাইকে চোরের আওতায় ফেলছে, এটা কি সঠিক আপনারাই বলবেন। কেননা সিপিএম আমলেও কিন্তু 34 বছরে বহু কিছু ঘটেছে, আজকে তারা বড় বড় কথা বলছেন, এবং অধিকাংশ সিপিএম এর যারা অন্ধভক্ত ছিলেন, যারা কর্মী ছিলেন, তারাই কিন্তু আজকে বিজেপি করছেন আমাদের চোখের সামনে, সেটাও আমরা দেখছি। তারাই গিয়ে বিজেপি নেতা হয়েছেন, এবং বহু তৃণমূল থেকে গিয়ে নেতা হয়েছেন কংগ্রেসের। মানুষ কিন্তু আলাদা জগৎ থেকে আসে না, মানুষ কিন্তু কোনো আলাদা আলাদা গ্রহে আসে না। অতএব এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই তিনটে দলের কর্মী গিয়েই কিন্তু ওখানে আজকে বিজেপির কর্মী হয়েছেন, বা বিজেপির ভক্ত হয়েছেন, বা অন্ধভক্ত বলুন, যা বলুন হয়েছেন। তো তাদের মুখেরই কিন্তু এই চোর স্লোগান, এবং এই তৃণমূলের উপরে যে রেকর্ড ছাপ মানে পালা পরিবর্তনের পর অত্যাচারের সীমা রেকর্ড ছাড়িয়ে গেছে, যা এর পূর্বে আমার চোখে দেখিনি আমি বাংলার বুকে। যাই হোক, সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো এবং আমি যে কটি কথা বললাম, আমার যদি ভুল থাকে সেটাও আপনারা ধরিয়ে দেবেন, এবং যদি সঠিক হয় সেটাও আপনারা মূল্যায়ন করে কমেন্টে রাখবেন। আশা করি এইটুকুই আপনাদের কাছে আবেদন। যে ওমান দেশ আজকে এই মুসলিম কান্ট্রি ভারতীয় নাগরিকদের বাঁচালেন এই জাহাজের মৃত্যুর থেকে, সমুদ্র থেকে তারা হেলিকপ্টার নিয়ে বাঁচালেন, সেটি কিন্তু মুসলিম কান্ট্রি। কেন বারবার বলছি এই কথাটি? যেহেতু আমাদের ভারতবর্ষে আজকে হিন্দু মুসলিম নিয়ে একটা রাজনীতি চলছে, এবং জানেন এই দেশটির সম্বন্ধে এখানে জনসংখ্যাও খুব কম, কিন্তু এখানে মাত্র 2% জনসংখ্যার মধ্যে 2% এখানে হিন্দুরা বসবাস করে, যেখানে এই দেশে নামি দামি 10টি মন্দির আছে। তা হিন্দুরা সেখানে পুজো আশ্রা দেন এবং তাদের যাতায়াত আছেন এই মন্দিরে, এবং সেই মন্দিরগুলো কিন্তু বিশাল ফেমাস। এবং এই দেশটি এত শান্তিপ্রিয়, আপনি যদি সোনা গয়না টাকা পয়সা রাস্তাঘাট থেকে ওপেন নিয়ে যান, আপনার থেকে কেউ ছিনতাই করবে না, বা কোনো লুটেরা এসে লুট নেবে না। তার সেখানকার আইন ব্যবস্থা এরকম। এবং এই দেশটিতে গিয়ে মোদিজি যে ভারত থেকে গোমাংস এক্সপোর্ট হবে তার কিন্তু চুক্তি করে আসেন। টন টন গোমাংস এক্সপোর্ট হয় এই ভারত থেকে এই ওমান দেশে। আর ওখানে যারা হিন্দুরা থাকেন তাদের কিন্তু ওই ওমান দেশের মুসলমানরা বলে না তোমরা এই দেশের নাগরিক না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, বা তাদের উপর কোনো রকম অত্যাচার বা তাদের ঘৃণার চোখে দেখা বা তাদের উপর কোনো রকম মানসিক টর্চার তারা কিন্তু ভোগ করেন না। তারা কিন্তু যথেষ্ট শান্তি দিয়ে আছেন সেখানে। এটাই বলার ছিল। এবার আপনারা আপনাদের কমেন্টে মন্তব্য করুন, আপনাদের কি উক্তি বা আপনারা কি বুঝলেন। ধন্যবাদ।